হ্যালো এভরিওয়ান। সো ওয়েলকাম টু ইয়োর থার্ড ক্লাস। এখানে আমরা বেসিক্যালি আমরা যেটা গত ক্লাসে বলেছিলাম যে আমরা আজকে ইকোনমিক্সের 10 প্রিন্সিপালস নিয়ে কথা বলবো। ওকে। সো সো আমরা হলো আমাদের ক্লাসটা শুরু করছি অ্যান্ড আশা করি আমাদের এই ক্লাসটার মাধ্যমে আমাদের সিটি এর ফার্স্ট টপিকটা কভার হয়ে যাবে। অ্যান্ড সিটি এর ফার্স্ট টপিকটা কভার হয়ে গেলে আপনারা অফকোর্স সিটিতে অনেক ভালো করতে পারবেন আই গেস। অ্যান্ড সিটি ওয়ানে অনেক সময় দেখা যায় টিচার গ্রুপ ওয়ার্ক করায়, মানে গ্রুপ সিটি নেয়, অথবা অনেক সময় দেখা যায় যে টিচার পার্সোনাল সিটি নেয়। সো যেটাই হোক না কেন, আই থিঙ্ক এই ক্লাসটা করলে আপনাদের সিটি ওয়ান নিয়ে আর কোনো প্যারা থাকবে না। সো আজকে আমাদের যে ক্লাসের টপিক 10 প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, এটার মাধ্যমে আজকে হলো আমরা আমাদের সব এইটা নিয়ে যত ঝামেলা আছে সব শেষ করে ফেলবো। অ্যান্ড এটা খুবই ইজি, অনেকে হয়তো অনেক কঠিনভাবে পড়ছেন, অনেকে হয়তো মুখস্থ করা ট্রাই করতেছেন। দেয়ার ইজ নো নিড অফ অল দিস স্টাফ। সো আমরা জাস্ট আজকে পড়বো অনেক ইজিলি। আই থিঙ্ক আপনাদের মুখস্থ করার কোনো প্যারা থাকবে না। অলরাইট, ঠিক আছে। ঠিক আছে। সো আমি মুমতাহির রহমান টুসি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম, এখনো আছি অফকোর্স। সো আমি মুমতাহির রহমান টুসি, আমি 242 এর ব্যাচ কম্পিউটার সায়েন্সে পড়ছি অ্যান্ড অস্তিত্বের ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আমি ইভেন্টাতে জব করছি, এছাড়াও 10 MS এ আছি। এছাড়াও এর আগে এসিএস ফিউচার স্কুলে ছিলাম, এবং 10 মিড স্কুলেও মার্কেটিং হিসেবে ছিলাম। এরপরে স্কুইডেক্স নামের একটা এজেন্সিতেও ছিলাম সেলস অ্যান্ড মার্কেটিংয়ে। সো লাস্ট 1.5 ইয়ার্স ধরে আমি মার্কেটিংয়ে জব করছি অ্যান্ড সাথে সাথে এডটেকের সাথেও আছি। অ্যান্ড এডটেকের সাথে অলমোস্ট লাস্ট 1 ইয়ার ধরেই আছি। সো দ্যার ইজ এ হিউজ এক্সপিরিয়েন্স। আই থিঙ্ক এটা আপনাদের জন্য অর্থিত হবে অ্যান্ড আপনারা আমার থেকে অনেক কিছু জানতে পারবেন, আমিও আপনাদের থেকে অনেক কিছু জানতে পারবো অ্যান্ড একটা ভ্যালু এক্সচেঞ্জের ব্যাপারটা এখানে চলে আসবে। অলরাইট। সো ফার্স্ট অফ অল আমাদের 10 প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। সো আমাদের এই ইকোনমিক্সের যে 10টা প্রিন্সিপাল, এটা কিন্তু ম্যানকিউ নামের একজন লোক, উনি কিন্তু এই জিনিসটা প্রথম নিয়ে আসছিল ওনার ইকোনমিক্সের টেক্সট বুকে, ঠিক আছে। সো এই প্রিন্সিপালগুলো বেসিক্যালি এক্সপ্লেইন করে, যেটা আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম, যে এই প্রিন্সিপালগুলো বেসিক্যালি এক্সপ্লেইন করে কীভাবে মানুষ আসলে ডিসিশন নেয়, কীভাবে মানুষ আসলে ইন্টারাক্ট করে, কীভাবে মানুষের ব্রেনের মধ্যে ইকোনমিটা ওয়ার্ক করে। এই জিনিসগুলো কিন্তু এই 10টা প্রিন্সিপালের উপর ডিপেন্ড করেই হয়ে থাকে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমাদের প্রথম যে জিনিসটা, দ্যাট ইজ পিপল ফেস ট্রেড অফস। ওকে। সো এখন কোশ্চেন আসতে পারে ট্রেড অফ কি, আবার পিপল ফেস ট্রেড অফ জিনিসপত্র কি, এগুলোর তো নাম শুনি নাই। সো আমি যেটা লাস্ট ক্লাসে বলেছিলাম যে আপনারা এই প্রথম ক্লাসটা, মানে ক্লাস 2 আর ক্লাস 3, এই দুইটা ক্লাস যারা করবেন তাদের কাছে ইকোনমিক্স উইল বি লাইক আ পানির মতো সহজ, ঠিক আছে। সো আই হোপ আপনারা এই ক্লাস দুটো করে ইকোনমিক্সটা পানির মতো সহজ বানাই ফেলবেন। অ্যান্ড এছাড়াও, ও বাই দ্য ওয়ে, আপনাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি খোলা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো, যেখানে আমি সহ আরও দুজন সিনিয়র ভাই আছেন, যারা আপনাদেরকে এই রিলেটেড সব সাপোর্টে হেল্প করবেন। অ্যান্ড আই হোপ আপনারা অনেকেই অ্যাড হয়েছেন। অ্যাড যদি না হয়ে থাকেন, আমাদের ডিসক্রিপশনে আমি পুট করে দিচ্ছি লিঙ্কটা। সো আই হোপ আপনারা এখান থেকে কমিউনিটিতে অ্যাড হয়ে যেতে পারবেন। ওকে। সো এখানে বলা হয়েছে টু গেট ওয়ান থিং উই ইউজুয়ালি হ্যাভ টু গিভ আপ সামথিং এলস। এটা কিন্তু একটা লাইক ইউনিভার্সাল ট্রুথ টাইপের জিনিস, ঠিক আছে। আপনি যদি দেখেন যে আপনাকে যদি কিছুটা পেতে হয়, অফকোর্স ওইটার বিনিময়ে আপনাকে কিছু একটা হারাতে হয়। যেমন সি, আমার ঘুম পাচ্ছে, আমার অ্যাকচুয়ালি ঘুম পাচ্ছে। সো ইটস অলমোস্ট, আমি যদি টাইম দেখি, ইটস অলমোস্ট 2, ঠিক আছে। সো আমার ঘুম পাচ্ছে, বাট আমি না ঘুমে আপনাদের ক্লাসটা নিচ্ছে। সো এইখানে আমি কিন্তু আমার ঘুমটাকে ট্রেড অফ করছি আপনাদের ক্লাসের বিনিময়ে, ঠিক আছে। যে আপনাদের ক্লাসটা এখানে, গতকালের ক্লাসে আমরা যে র্যাঙ্কিংয়ের কথা বলেছিলাম, যে আপনাদের ক্লাসটা এখানে নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনাদের অনেকেরই থার্ড বা ফোর্থ ক্লাস সিটি আছে। সো আপনাদের ক্লাসটা নেওয়ার ইম্পর্টেন্সটা বেশি হওয়ার জন্য কিন্তু আমার ঘুমের ইম্পর্টেন্সটা আমি কমিয়ে দিয়েছি। সো এখানে কিন্তু র্যাঙ্কিংয়ে আপনাদের ক্লাসটা উপরে। তার মানে যদি আমাদেরকে কিছু একটা পেতে হয়, তখন কিন্তু আমাদেরকে কিছু একটা হারাতে হবে। যেমন ধরেন আপনার কাছে 100 টাকা আছে, এখন 100 টাকা দিয়ে আপনার কাছে 100 টাকাই আছে, বাট আপনার কাছে অপশন আছে কাজ করার মতো দুইটা। একটা হলো যে আপনি ধরেন 100 টাকা দিয়ে আপনি একটা ক্লোথ কিনতে পারেন, আবার আরেকটা হইতে পারে যে 100 টাকা দিয়ে আপনি একটা মোবাইল ফোন কিনতে পারেন, কিনতে পারলে তো ভালোই হতো, ঠিক আছে। সো এখন মনে করেন এই দুইটার মধ্যে আপনি কোনটা করবেন।
হতে পারে আপনি ক্লোথ কিনবেন, হতে পারে আপনি মোবাইল ফোন কিনবেন, যেটা আপনার জন্য প্রিফারেবল। সো যে কোনো একটা। সো আপনি যদি ক্লোথ কিনেন, আপনাকে হয়তো মোবাইল ফোন কিনতে পারবেন না। আপনি যদি মোবাইল ফোন কিনেন, আপনি হয়তো ক্লোথ কিনতে পারবেন না। সো আপনাকে যে কোনো একটা কিনতে হবে, অলরাইট? সো এইখানে পিপল বলতে আসলে কাদেরকে বোঝানো হয়েছে? পিপল বলতে কিন্তু রেশনাল পিপলকে বোঝানো হয়েছে। রেশনাল পিপল কারা? যারা আসলে লজিক্যালি চিন্তা করে। এখন আপনি যদি বলেন যে না, আমি আগে ধরেন আপনার বাসায়, আপনার কাছে 100 টাকা আছে, আপনার বাসায় আজকে বাজার নাই। সো আপনার বাসায় বাজারও নাই, আবার ধরেন আপনি একটা ড্রেস কিনতে যাচ্ছেন। এখন মনে করেন আপনি চিন্তা করবেন, যদি লজিক্যাল মানুষ হন, যে আচ্ছা আমার কাছে 100 টাকা আছে, আমার বাজারটা বেশি ইম্পর্টেন্ট, সো আমি বাজারটা করি। এখন ধরি আপনি যদি ইললজিক্যাল মানুষ হন, তো সেক্ষেত্রে আপনি হয়তো ফার্স্টে জামা কিনতে পারেন, বাট না খেয়ে থাকবেন, ঠিক আছে? সো এটা তো প্রিফারেবল না। তো এই জন্য বলা হয়েছে এখানে পিপল মানে কিন্তু কারা? যারা হলো লজিক্যালি চিন্তা করে বা রেশনাল পিপল, ওকে? সো আমরা ইকোনমিক্সে যখনই পিপল শুনবো, উই উইল থিঙ্ক যে এইটা দ্বারা আমাদেরকে এটা দ্বারা আমাদেরকে রেশনাল পিপলকে বোঝানো হয়েছে, ওকে? নট আদার সব টাইপের পিপল, শুধুমাত্র রেশনাল পিপলকে বোঝানো হয়েছে। অলরাইট। সো এরপর আসি ট্রেড অফ। ট্রেড অফ মানে কি? যেটা আমি বললাম যে টু গেট সামথিং পিপল হ্যাভ টু স্যাক্রিফাইস সাম আদার থিংস। যেমন ধরেন একজন টিচারকে কিন্তু একজন টিচার কি করে? ধরেন আমরা যদি একজন ইউনিভার্সিটি লেকচারারের কথা বলি, সো উনি কি করেন? যে উনি পড়ান, উনি ওনার টাইমটা আমাদেরকে দেন, সেটার বিনিময়ে উনি কি করছেন? টাকা পাচ্ছেন। সো এখানে কিন্তু ওনার টাইমটা স্যাক্রিফাইস হচ্ছে টাকার বিনিময়, ওকে? আবার যদি আপনি এরকম দেখেন যে আমরা যখন ইনকাম ট্যাক্স দিই, ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য কিন্তু আমাদের পার্সোনাল ক্যাশ থেকে টাকাটা কমে যাচ্ছে। সো ইনকাম ট্যাক্স দেওয়ার বিনিময়ে কিন্তু আমার একটা পছন্দের জিনিস আমি কিনতে পারছি না। সো এইটা কিন্তু বুঝতে হবে। বাই দ্য ওয়ে, আর একটা জিনিস, এটা অনেকেই ভুল করেন, যে ট্রেড অফ কিন্তু কোনো এক্সচেঞ্জ বা বিনিময় না। মানে এমন না যে আমি ফোনের বিনিময়ে ক্লোথটা কিনতেছি, জিনিসটা কিন্তু এরকম না। জিনিসটা একটা স্যাক্রিফাইস। যে আপনি যদি ফোনটা কিনেন, আপনি ক্লোথটা কিনতে পারবেন না, আপনাকে ক্লোথটাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনি যদি ক্লোথটা কিনেন, আপনাকে ফোনটাকে স্যাক্রিফাইস করতে হবে, ওকে? সো ট্রেড অফ কিন্তু কখনোই, এটা অনেকেই ভুল করেন, ট্রেড অফ কিন্তু একটা এক্সচেঞ্জ না, ট্রেড অফ কিন্তু একটা স্যাক্রিফাইস বলবো, ওকে? সো ওকে, ফাইন। এরপর আসি আমাদের সেকেন্ড রুল। সেকেন্ড রুলের মধ্যে কি বলছে? দ্য কস্ট অফ সামথিং ইজ হোয়াট ইউ গিভ আপ টু গেট ইট। ঠিক আছে, ইটস কল্ড অপরচুনিটি কস্ট। আচ্ছা, অপরচুনিটি কস্ট কি? যেটা আমি বললাম, যেখানে একটা খুব সুন্দর এক্সাম্পল দেওয়া আছে, যে ধরেন আপনার আজকে আপনি মুভি দেখতে পারতেন, আপনি মুভি দেখার অপরচুনিটিকে লস করে আপনি পড়লেন, বিকজ অফ আপনার সামনে এক্সাম, ওকে? সো এইখানে এই যে মুভি না দেখে আপনি যে পড়লেন, এই জিনিসটাকে আপনি বলতে পারেন অপরচুনিটি কস্ট। আচ্ছা, কি অপরচুনিটি কস্ট? আর একটু যদি ভালোভাবে বুঝে, হ্যাঁ, একটু ভালোভাবে আমরা বুঝতে পারি, সেটা হলো, দেখেন, যদি আমরা বলি যে এখানে কস্ট বলতে দ্য কস্ট অফ সামথিং ইজ হোয়াট ইউ গিভ আপ টু গেট ইট, ওকে? সো দ্য কস্ট অফ সামথিং, এখানে কস্ট বলতে কি বোঝাইছে? অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট আসলে কি? অপরচুনিটি কস্ট মানে হলো দ্য সেকেন্ড বা বেস্ট অল্টারনেটিভ স্যাক্রিফাইস, ওকে? সো এখানে, তাইলে আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, যে ধরেন আমি গতকালকে যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম গত ক্লাসের, যে আমি একটা ফোন কিনতে চাচ্ছি, আমি একটা কম্পিউটার কিনতে চাচ্ছি, আমি একটা PS5 কিনতে চাচ্ছি, আমি বাজার করতে যাচ্ছি। সো আমি কোনটা আগে করবো? সো আমি কি বলতাম যে আমার ফার্স্ট চয়েস কি ছিল? আমি বাজার করতে যাচ্ছি, ওকে? সো আমার সেকেন্ড চয়েস কি ছিল? সেকেন্ড চয়েস কোনটা ছিল বলেন তো? আমি ফোন কিনতে যাচ্ছি। সো তাইলে আমার ফার্স্ট চয়েস বাজার করার জন্য, এখানে আর অনেকগুলো চয়েস আছে, বাট যেটা সেকেন্ড চয়েস, মানে যেটা হলো ফোন কেনা, সো এই সেকেন্ড চয়েসটাকে আমরা বলবো অপরচুনিটি কস্ট, অলরাইট? সো অনেকগুলো চয়েসের মধ্যে যেটা আমাদের সেকেন্ড চয়েস থাকবে, সেটাকে আমরা বলবো অপরচুনিটি কস্ট। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন অ্যাটেন্ডিং ক্লাস। ধরেন আপনার কাছে অনেকগুলো অপশন আছে, আপনি ক্লাস অ্যাটেন্ড করতে পারেন, আপনি ঘুমাইতে পারেন, আপনি হ্যাং আউট করতে পারেন, আপনি জিন্দা পার্কে যেতে পারেন, আপনি মোবাইলে গেমস খেলতে পারেন, আপনি ফ্রি ফায়ার খেলতে পারেন, আপনি ফিফা খেলতে পারেন, আপনি ধরেন বাসা চলে যেতে পারেন ক্লাস না করে। দ্যার ইজ লট অফ অপশন। ধরেন আমি 1 2 3 দিয়ে যে পয়েন্ট করি, যে এক নাম্বার আমি রাখলাম যে আমার ফার্স্ট প্রায়োরিটি হলো আমার ক্লাস অ্যাটেন্ড করতে হবে, আমার সেকেন্ড প্রায়োরিটি হলো আমাকে ঘুমাইতে হবে, থার্ড প্রায়োরিটি হলো আমি যদি ক্লাস অ্যাটেন্ড না করি, আমি যদি না ঘুমাই, তাহলে আমি হ্যাং আউটের জন্য যাবো, অলরাইট? সো এই ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি তাহলে কোনটা হচ্ছে? অ্যাটেন্ডিং ক্লাস। তারপরে অপরচুনিটি কস্ট কোনটা হচ্ছে তাহলে? স্লিপ। মানে অর্থাৎ যেটা আপনার ফার্স্ট প্রায়োরিটি, হ্যাঁ, যেটা হলো মানে যেটার জন্য আপনি মাল্টিপল জিনিসকে ছাড়ছেন, ওইটাকে আমি কি বলবো? ট্রেড অফ। যেটা ফার্স্ট প্রায়োরিটি, এটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এক্সামের সময় ট্রেড অফ, অপরচুনিটি কস্ট, এটা অনেকেই ভুল করেন। অপরচুনিটি কস্ট কোনটাকে বলবো?
যেটা সেকেন্ড যে বেসটা ওইটাকে আমি বলবো অপরচুনিটি কস্ট। সো ইজিলি মনে রাখার কি ট্রিক্স, ইজিলি মনে রাখার ট্রিক্স হলো যে ফার্স্টেরটা ট্রেড অফ, সেকেন্ডটা অপরচুনিটি কস্ট, জাস্ট দ্যাটস ইট। আর বাকি এত কিছু সূত্র টুত্র দিয়ে অনেকে মনে রাখে, কোনো দরকার নেই। জাস্ট রিমেম্বার ফার্স্টেরটা অপরচুনিটি কস্ট, সরি ফার্স্টেরটা ট্রেড অফ, সেকেন্ডটা অপরচুনিটি কস্ট, দ্যাটস ইট। আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। ওকে, আর আরেকটা জিনিস হলো যেটার অপরচুনিটি কস্ট বেশি সেটা কিন্তু আমরা আগে করি, আর যেটার অপরচুনিটি কস্ট কম সেটা আমরা ছেড়ে দিই। যেমন হ্যাং আউটের অপরচুনিটি কস্ট কম, সো হ্যাং আউটকে আমরা বাদ দিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা, সো এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলা হয়েছে। যেমন মনে করেন গভর্নমেন্টের কাছে $10 বিলিয়ন আছে, এমন, এবং গভর্নমেন্টকে এটাকে দুইটা সেক্টরে দিতে হবে, একটা হলো পাবলিক হেলথ, একটা হলো ইকোনমিক্যাল গ্রোথ। তো এখানে বলা হয়েছে যে যদি আমরা ট্রেড অফের কথা বলি, যে গভর্নমেন্ট যদি বেশি অর্থটা হেলথ কেয়ারে ইনভেস্ট করে তখন কিন্তু সে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের ক্ষেত্রে বেশি ইনভেস্ট করতে পারবে না। সো এই ক্ষেত্রে হেলথ কেয়ার সার্ভিস কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, মানে হেলথ কেয়ার যদি আমি এখানে বেশি প্রায়োরিটি দিই তাহলে কিন্তু আমার যে ইকোনমিক্যাল গ্রোথ ওইটা আবার কমে যাচ্ছে। আর আমি যদি আবার পাবলিক ইকোনমিক্যাল গ্রোথকে বেশি সাপোর্ট করি সেক্ষেত্রে পাবলিক হেলথ কমে যাচ্ছে। সো একবার কিন্তু ট্রেড অফ হচ্ছে কোনটা, পাবলিক হেলথ, আর একবার ট্রেড অফ হচ্ছে কোনটা, ইকোনমিক্যাল গ্রোথ। ঠিক আছে, আবার অপরচুনিটি কস্ট কোনটা, যেটা ট্রেড অফ ওইটা বাদে যেটা থাকবে সেটাই কি হবে, অপরচুনিটি কস্ট। ওকে, ফার্স্টেরটা ট্রেড অফ, সেকেন্ডেরটা অপরচুনিটি কস্ট। সো আপনাকে আমি একটা কোশ্চেন করি, ধরেন আপনার কাছে 100 টাকা আছে, 100 টাকা দিয়ে আপনি কি করবেন, এটার জন্য আপনার কাছে তিনটা অপশন। সো তিনটা অপশনকে আপনি প্রায়োরিটি বেসিসে র্যাঙ্কিং করলেন। ফার্স্ট, আপনি হ্যাং আউটে যাবেন। সেকেন্ড, আপনি টাকাটা সেভ করবেন। থার্ড, আপনি টাকাটা দিয়ে একটা বই কিনবেন। ঠিক আছে, সো এখন আমাকে বলেন এইখানে ট্রেড অফ কোনটা, এইখানে অপরচুনিটি কস্ট কোনটা। আই হোপ আপনারা সবাই পারছেন। ফার্স্টেরটা হলো ট্রেড অফ, সেকেন্ডটা হলো অপরচুনিটি কস্ট। ওকে, অলরাইট, ঠিক আছে। সো আই থিঙ্ক অপরচুনিটি কস্টের ট্রেড অফ নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। ওকে, এরপর আসি 3 নাম্বার, রেশনাল পিপল থিঙ্ক অ্যাট মার্জিন। আচ্ছা, এখানে একটা কথা আসে যে রেশনাল পিপল কি, এটা তো আমরা অলরেডি বুঝছি যে যারা থিঙ্ক করে, লজিক্যালি থিঙ্ক করে। আচ্ছা, থিঙ্ক অ্যাট দ্য মার্জিন এটা আবার কি? আচ্ছা ঠিক আছে, এটার কথা হলো যে পিপল ডিসিশন যখন মেক করে তখন কিন্তু ওরা অ্যাডিশনাল বেনিফিট এবং অ্যাডিশনাল কস্ট হিসাব করে ডিসিশন মেক করে। আচ্ছা, কি আরেকটু বিস্তারিতভাবে যদি আমি বোঝার চেষ্টা করি। সো মার্জিন, মার্জিন বলতে কি বোঝায়? মার্জিন বলতে মূলত বোঝায় মার্জিনাল অ্যানালাইসিস। সো মার্জিন মানে কি? আমরা জানি সবাই যে মার্জিন মানে বোঝায় যে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, বা আপনি বলতে পারেন প্রান্তিক। ঠিক আছে, সো মার্জিনাল অ্যানালাইসিস কাকে বলবো? যে আমি যখন 1 ইউনিট, emergent analysis shows if a variable changed by 1 unit, how much the total of another variable changes. তার মানে আপনি যদি কোনো একটা কিছুর 1 ইউনিট চেঞ্জ করেন তাহলে টোটাল ভেরিয়েবলের মধ্যে কি চেঞ্জ আসলো এটাকে আমরা কি বলবো? মার্জিনাল অ্যানালাইসিস বা MA। অলরাইট, তাহলে আমি কি বললাম যে আপনি যদি কোনো একটা একক ইউনিট চেঞ্জ করেন তাহলে ওই একটা একক ইউনিটের জন্য টোটাল অন্যান্য ভেরিয়েবলগুলোর মধ্যে কি চেঞ্জেস আসলো সেটাকে আমি বলবো মার্জিনাল অ্যানালাইসিস। ওকে, সো মার্জিনাল অ্যানালাইসিস কয়েকটা এক্সাম্পল হতে পারে। ফার্স্ট অফ অল হতে পারে মার্জিনাল প্রোডাক্টের উপর আপনি অ্যানালাইসিস করতে পারেন, মার্জিনাল ইউটিলিটির উপর আপনি অ্যানালাইসিস করতে পারেন, মার্জিনাল কস্টের উপর আপনি অ্যানালাইসিস করতে পারেন। ঠিক আছে, সো অলরাইট, সো আমি যদি মার্জিনাল প্রোডাক্টের উপর অ্যানালাইসিসের কথা বলি, সো এই ক্ষেত্রে মার্জিনাল প্রোডাক্টকে আমরা MP দ্বারা এক্সপ্রেস করতে পারি। সো মার্জিনাল প্রোডাক্ট বলতে আমরা বোঝাই যে অতিরিক্ত এক ইনপুট যোগ করার ফলে আউটপুটে কি পরিমাণ পরিবর্তন আসে। তো আমি যদি এখানে যে ম্যাথটা দেখাচ্ছি, যে ধরেন আপনি প্রথমে 10টা লেবার দিয়ে প্রোডাক্ট তৈরি করতেন 100টা, এখন আপনি 11টা লেবার, মানে মাত্র একটা কিন্তু অ্যাড হবে এখানে, কিন্তু দুইটা অ্যাড হলে এটা কিন্তু MP হিসেবে কাউন্ট হবে না, মাত্র একটা অ্যাড করতে হবে। সো আপনি যদি একটা লেবার এক্সট্রা অ্যাড করেন তখন ধরেন আপনার মার্জিনাল প্রোডাকশন আসতেছে, বা আপনার টোটাল প্রোডাকশন আসতেছে 110। ঠিক আছে, সো এটা 1 ইউনিট আপনি বাড়াতেও পারেন, 1 ইউনিট কমাতেও পারেন। ঠিক আছে, সো এখন যদি MP হিসাব করেন তাহলে কত আসবে? 10। সো যেহেতু 10 হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে 1 ইউনিট লোক দিলে প্রোডাকশন বাড়ছে। সো যদি প্রোডাকশন বাড়ে, সো আমি কি করব? অফকোর্স আমি এটা আমার জন্য মানে এই স্টেপটা, এই হেল্পটা নেওয়া আমার জন্য পারফেক্ট হবে। ঠিক আছে, সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। এটা নিয়ে আমরা পরে আরও পড়বো, সো প্যারা নাই, আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য এখানে এটা আলোচনা করছি। সো এবার আমরা আসি মার্জিনাল ইউটিলিটি বা MU।
মার্জিনাল ইউটিলিটি কি, যে ধরেন এক বোতল কোক, ঠিক আছে, এক বোতল কোকের মধ্যে আপনি 90 ইউটিল হলো গিয়া ধরেন প্রোডাক্ট পাচ্ছেন। ইউটিল কি, ইউটিল হলো কোনো একটা প্রোডাক্ট মাপার জন্য আমরা ইউটিল এককটা ইউজ করি এখানে। সো আপনি এক বোতল কোকের জন্য ধরেন 90 ইউটিল পাচ্ছেন, 2 বোতল কোকের জন্য আপনি 50 ইউটিল পাচ্ছেন সামহাও। সো এখন আপনি যদি আপনার টোটাল ইউটিলিটি হিসাব করেন, দেখবেন যে নিচে সবসময় কি বলছে আগের বারও, যে নিচেরটা থেকে উপরেরটা মাইনাস হয় সব সময়, নিচেরটা থেকে উপরেরটা মাইনাস হবে সব সময়। মার্জিনাল যে কোনো কিছু হিসাব করার সময় নিচের থেকে উপরেরটা মাইনাস হবে। সো 50 থেকে 90 মাইনাস করবো, কত আসে, -40। সো যেহেতু -40 আসছে, তার মানে এটা লস, তাহলে কি আপনি এটা করবেন? 2 বোতল কোক কি আপনি নেবেন? অফকোর্স নট। ঠিক আছে, সো এবার আমরা আসি মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট কোনটাকে বলবো? মার্জিনাল কস্ট কোনটাকে বলবো? মার্জিনাল কস্ট বলতে আমরা বুঝবো যখন প্রোডাকশন একটা ইউনিট প্রোডাকশন চেঞ্জের জন্য কস্টে যে পরিমাণ পরিবর্তন আসবে। যেমন ধরেন আমি যদি এখানে 100টা ওয়েবসাইট বানাই, আমার ধরেন 10 মিলিয়ন টাকা খরচ হয়। কারণ আমি যদি 100টা ওয়েবসাইট না বানাই, 101টা ওয়েবসাইট বানাই, তখন আমার 11 মিলিয়ন টাকা খরচ হচ্ছে। সো আপনি ধরেন একটা এক্সট্রা ওয়েবসাইট বানানোর জন্য আপনার যদি 1 মিলিয়ন টাকা খরচ হয়, এটা কি লাভ না লস বলেন? সেই অনুযায়ী আপনি অবশ্যই সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, সো মার্জিনাল কস্ট হলো একটা এক্সট্রা কস্ট, যেটা আমরা বুঝলাম অলরেডি, যে এটা হলো বিজনেসম্যানদেরকে হেল্প করে যে ওরা কি নিউ প্রোডাকশনে যাবে নাকি যাবে না, এটা হিসাব করার জন্য। অলরাইট, সো এরপরে রুলটা কি বলছে, যে পিপল রেসপন্ড টু ইনিশিয়েটিভস। এটা তো অফকোর্স ট্রু। আপনি যদি কাউকে বেশি পে করেন, সে আপনার জন্য বেশি কাজ করবে। দ্যাটস আ ফ্যাক্ট। লাইক হায়ার স্যালারি যদি আপনি কাউকে দেন, অফকোর্স যদি আপনি বলেন যে তুমি যদি বেশি কাজ করো তোমাকে হায়ার স্যালারি দেবো, অফকোর্স মানুষজন বেশি কাজ করবে হায়ার স্যালারি পাওয়ার জন্য। সো এটা একটা জেনুইন ট্রুথ। আমি আপনাকে বললাম না, একটা মজা আছে, যে 10টা যে প্রিন্সিপাল আপনি যদি রিয়েল লাইফে ফালায় দেখেন, আপনি দেখবেন কি যে রিয়েল লাইফের আমাদের ডে টু ডে লাইফের সাথে না এগুলোর মিল আছে। সো আপনি যখন ফিল করে পড়বেন, এক্সাম্পলগুলোকে যখন রিলেট করে পড়বেন, তখন দেখবেন মজা লাগতেছে। আর মুখস্থ করতে গেলে আসলে ইকোনমিক্সে মজা নাই। এছাড়া ইকোনমিক্স ইজ আ ভেরি ফান। অলরাইট, সো এরপরে একটা বলছে কি, যে ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ। আচ্ছা, এখানে আবার কি বলছে? বেটার অফ, একটা নতুন ওয়ার্ড শিখলাম। তারপরে বলছে ট্রেড তো আমরা বুঝি ক্যান মেক এভরিওয়ান বেটার অফ। আচ্ছা, বেটার অফ মানে কি? আচ্ছা, এটা আমরা বুঝি বেটার অফ মানে কি। আচ্ছা, সো বেটার অফ মানে হলো বেটার হওয়া। সো কখন একটা লাইফ বেটার হয় বলেন তো? যখন ট্রেড বা ইন্টারন্যাশনাল ট্রেড হয়, তখনই তো, ট্রেডটা যখন ইন্টারন্যাশনালি ট্রেড হবে, তখনই তো আমাদের লাইফ বা জীবন ব্যবস্থা বেটার হবে। সো ইন্টারন্যাশনাল ট্রেড কীভাবে হইতে পারে? এক্সপোর্ট হইতে পারে, ইম্পোর্ট হইতে পারে। ইম্পোর্টের ক্ষেত্রে কি হয়? ডোমেস্টিক চাহিদা পূরণের পর যে টাকাটা থাকে, ওইটাকে যখন, যে প্রোডাক্টটা থাকে ওইটাকে যখন আমরা বাইরে পাঠাই, তখন সেটাকে আমরা বলবো এক্সপোর্ট। এক্সপোর্টের ফলে দুইটা লাভ হয়, একটা হলো নিজেদের প্রোডাকশন বাড়ে, আর একটা হলো ফরেন কারেন্সি আমাদের দেশের মধ্যে ঢুকে। অলরাইট, ঠিক আছে। সো এরপর কি বলছে? মার্কেটস আর ইউজুয়ালি এ গুড ওয়ে টু অর্গানাইজ ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি। আচ্ছা, এটার মানে কি বললো? এটার মানে বোঝা হলো ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি বলতে আমরা কি বুঝি, এটাকে বুঝতে হবে। ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি বলতে আমরা বুঝি বাইং অ্যান্ড সেলিং। আচ্ছা, সো বাইং তো বুঝলাম, এখন সেলিং। সেলিং মানে আসলে কি? এখন ধরেন একটা ইকোনমিক্যাল অ্যাক্টরের যদি আমরা কথা বলি, যেটা আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম, যে একটা, ওই যে মনে আছে ওয়ার্ল্ড, ন্যাশন, তারপরে ইন্ডাস্ট্রি, এই যে একটা থ্রেড পড়াইছিলাম আমরা। সো ওই থ্রেডটার মধ্যে ছিল কি লাস্টে, যে একদম অ্যাক্টর হিসেবে কারা কাজ করে? হাউস হোল্ড। সো হাউস হোল্ডের মধ্যে কিন্তু আমাদের কিন্তু এখানে সেলিং এর জিনিসটা আসে না। হাউস হোল্ডের কিছু আমরা সেল করি? অফকোর্স সেল করি না। হাউস হোল্ডে কিন্তু আমরা কিছু সেল করি না। লাইক আপনার আব্বু আপনার জন্য যেটা নিয়ে আসতেছে, ওটা কিন্তু আপনার কাছে সেল করছে না। ওকে, এবার সে ফার্মেও কিন্তু আমরা ফার্মের কাজ কি? এলিমেন্ট প্রোডাকশন করা, এলিমেন্ট সেল করা না কিন্তু। সো একমাত্র সেলিং কোথায় হয়? সেলিং কিন্তু একমাত্র মার্কেটসের মধ্যে হয়। ঠিক আছে, সো হাউস হোল্ডের যে যারা, ওরা হলো ফার্মসের মধ্যে ইমপ্লিমেন্ট করে, অ্যান্ড ফার্মস থেকে ওরা কি করে? প্রোডাকশন করে। প্রোডাকশনটাকে আমরা কি করি? মার্কেটে নিয়ে এসে সেল করি। ওকে, সো সেলের কিন্তু একটা এইরকম একটা লাইক পাথ আছে। আচ্ছা, এরপরে যেটা, সেটা কি ছিল? যে গভর্নমেন্ট ক্যান সামটাইমস ইমপ্রুভ মার্কেট আউটকামস। আচ্ছা, গভর্নমেন্ট কীভাবে মার্কেট আউটকামস ইমপ্রুভ করতে পারে? হ্যাঁ, এটা ঠিক ধরছেন একদম, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই টাইপের জিনিসগুলো আছে, এগুলো নিয়ে কাজ করে যখন গভর্নমেন্ট। আচ্ছা, সো এইখান থেকে বেসিক্যালি আমাদের মজার জিনিস শুরু হয়েছে, দ্যাটস দ্য গ্রাফ। অ্যান্ড আমি আশা করবো যে আপনারা অনেক মনোযোগ দিয়ে শুনবেন, বিকজ
গ্রাফ অ্যাকচুয়ালি একটু ইম্পর্টেন্ট। এখানে যদিও আমরা একদম সিম্পলি আলোচনা করছি আপনাদেরকে জাস্ট গ্রাফের বেসিক আইডিয়াটা দেওয়ার জন্য, বাট নেক্সট ক্লাসগুলোতে আমরা হলো গ্রাফ নিয়ে অনেক বেশি আলোচনা করব। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি একটা কোশ্চেন আপনাদেরকে আস্ক করি, এটা আপনারা আমাকে কমিউনিটিতে জানাবেন। সেটা হলো, আমি হয়তো একটু ফাস্ট কথা বলি, সো আপনাদের কি মনে হচ্ছে যে আমি তাড়াতাড়ি যাচ্ছি? এটা কি মনে হচ্ছে? তাহলে আমাকে একটু বলবেন, আমি তাহলে একটু স্লো করে পড়াবো, ঠিক আছে? আর যদি মনে হয় যে না আমি ঠিক আছি, ইটস ফাইন, তাহলে আমি এইভাবে কন্টিনিউ করবো, ওকে? আর যদি কারো একদম পার্সোনালি লাইক সমস্যা হয় তো আমাকে একটু বললেন, আমি মানে কোলাবোরেট করার ট্রাই করব। আর যদি একদম ইস্যুস হয় সো সেই ক্ষেত্রে অফকোর্স আপনাদের তো 2x 3x 4x, এখন তো দেখলাম 4x করার অপশনও চলে আসছে, সো অপশনস আছে। আচ্ছা, সো এখন দেখেন এখানে বলছে যে গভর্নমেন্ট ক্যান সামটাইমস ইমপ্রুভ মার্কেট আউটকাম। মার্কেট আউটকাম মানে কি? প্রাইস অ্যান্ড কোয়ালিটি। আচ্ছা, সো এখানে কিন্তু একটা জিনিস চলে আসতেছে, এটা হলো ফ্রি, একটা ওয়ার্ড চলে আসতেছে, সেটা হলো ফ্রি মার্কেট অ্যাপ্রোচ। ফ্রি মার্কেট অ্যাপ্রোচ কি? যে মার্কেটে প্রোডাক্টের দাম কত থাকবে সেটা কিন্তু আমাদেরকে মানে নির্ধারণ করে দেয় কে? সাপ্লাই ডিমান্ড চেইন, ঠিক আছে? এটা কিন্তু একটা লাইক ইনভিজিবল চেইন, ঠিক আছে? সাপ্লাই ডিমান্ড চেইন, কিন্তু এটা মার্কেটের একদম কোর জিনিস। সো এটাকে কি বলা হয়? ইনভিজিবল হ্যান্ড থিওরি। আচ্ছা, ইনভিজিবল হ্যান্ড থিওরির মধ্যে আমি যদি একটু জুম করার ট্রাই করি, আই হোপ আমি করতে পারবো, হ্যাঁ জুম করার ট্রাই করি। সো দেখেন এই যে গ্রাফটা, এইটা একটু খেয়াল রাখবেন, আপনারা যখন গ্রাফ আঁকেন আপনারা আইডেন্টিফাই করেন না, বুঝছেন? তারপর হলো আপনাদের ফ্যাকাল্টি দেখবেন যে আপনাদেরকে মার্কস কমায় দেয়, এটা করবেন না। এখানে প্রাইস লিখলে প্রাইসের অ্যারোটা এইদিকে দিবেন, এখানে কোয়ালিটি লিখলে কোয়ান্টিটি লিখলে কোয়ান্টিটির অ্যারোটা এইদিকে দিবেন, এটাগুলো ভুল করবেন না, ওকে? সো দেখেন আমি যদি সাপ্লাইটা যদি আমার বাড়তে থাকে আস্তে আস্তে, তখন কিন্তু ডিমান্ডটা আস্তে আস্তে কমতে থাকবে। অ্যান্ড সাপ্লাই আর ডিমান্ড যে জায়গাটা ক্রস করে এটাকে আমরা কি বলবো? ইকুইভ্যালেন্ট পয়েন্ট, ঠিক আছে? সো এটা যদি আরো সুন্দর একটা গ্রাফ আপনাকে দেখাই, এই যে দেখেন সাপ্লাই ডিমান্ড কার্ভের গ্রাফ, ঠিক আছে? সো একটা নির্দিষ্ট পার্টিকুলার প্রাইসে কিন্তু একটা নির্দিষ্ট পার্টিকুলার কোয়ান্টিটির মধ্যে একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট কিন্তু থাকে, ঠিক আছে? যেটা গভর্নমেন্ট থেকে ফিক্স করে দেওয়া হয়, অলরাইট? সো এরপর কি বলা হয়েছে? এরপর বলা হয়েছে শর্টেজের কথা। আচ্ছা, সো এবার আপনি যদি গভর্নমেন্ট থেকে একটা বাজেট ফিক্স করে দেয় ধরেন, তখন কি হয়? ঠিক আছে, ধরেন আপনি যদি আমি একটু জুম করি, আচ্ছা, সো ধরেন যখন সাপ্লাই ছিল 7 টাকা, হ্যাঁ, যখন কোয়ান্টিটি ছিল ধরেন 60 টাকার, তখন মানে 60 টাকায় সেলও ছিল, ঠিক আছে, প্রাইস ছিল 60 টাকা। কিন্তু যখন ডিমান্ড বাড়লো তখন কি হলো? যখন কিউডি এর স্পটটা কি হলো? কিউডি এর স্পটটা কি হলো? প্রাইস হয়ে গেলো 10 টাকা। সো প্রাইস কিন্তু 60 টাকা থেকে বেড়ে কি হয়েছে? 10 টাকা হয়েছে। আবার কোয়ান্টিটিও কিন্তু এস থেকে বেড়ে ডি হয়েছে। সো আমি দেখতে পাচ্ছি যে এটা যখন এই যে ইকুইভ্যালেন্ট পজিশনটা ছিল সেটা কিন্তু উপরে চলে গিয়েছে, ঠিক আছে? যখন ডিমান্ড বাড়ছে, যখন সাপ্লাই বাড়ছে তখন দাম কম, যখন ডিমান্ড বাড়ছে তখন আবার দাম বেশি, ঠিক আছে? সো যখন সাপ্লাইয়ের চেয়ে ডিমান্ড বেড়ে যায় তখন কিন্তু মার্কেটে একটা শর্টেজ ক্রিয়েট হয়, ঠিক আছে? তো তাইলে সরকার কিন্তু ইচ্ছা করলেই চাইলে আমাদের ইচ্ছা মতো কিন্তু দাম ফিক্স করতে পারে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মেনটেন করা, দ্যাটস অ্যাকচুয়ালি সো হার্ড টাস্ক, ওকে? সো আই হোপ এটা আপনারা বুঝছেন। তারপর আমি আরও একবার বলতেছি, দেখেন আরেকবার আমি বলছি, শর্টেজ কখন ক্রিয়েট হয়? যখন সাপ্লাই কম থাকে, যখন সাপ্লাই বেশি থাকে তখন কি হলো? দেখেন প্রাইস কিন্তু কম ছিল, কিন্তু কিন্তু যখন হলো গিয়ে ডিমান্ড বেড়ে গেল, ডিমান্ডটা বেড়ে গেল, কোয়ান্টিটি বেড়ে গেল, সেই সময় কি হলো? দেখেন কোয়ান্টিটি বেড়ে যাওয়া মানে কি? ডিমান্ডটা বাড়া না? সো কোয়ান্টিটি যখন বেড়ে গেল সেই সময় দেখেন প্রাইস কিন্তু বেড়ে গেল। সো প্রাইস কিন্তু বেড়ে গেল, তো এই ক্ষেত্রে কি হলো? প্রাইস বাড়লো, আবার কোয়ান্টিটিও কিন্তু বেড়ে গেল, মানে ডিমান্ডও বেড়ে গেল। তাহলে কি হলো? যে সাপ্লাইয়ের চেয়ে কিন্তু ডিমান্ড বেড়ে গেছে। তো সাপ্লাইয়ের চেয়ে ডিমান্ড বেড়ে গেলে কি হবে? অফকোর্স শর্টেজ হবে, ঠিক আছে? এটা তো একটা কমন জিনিস, অলরাইট? ও বাই দ্য ওয়ে, একটা জিনিস মনে রাখবেন সবসময়, সাপ্লাইয়ের কার্ভটা সবসময় উপরে হয়, ডিমান্ডের কার্ভটা অলওয়েজ নিচে হয়। সাপ্লাই ডিমান্ড, এটাকে আমি এইভাবে মনে রাখতাম যে এবিসিডি যদি আমি পড়ি, সো নিচ থেকে উপরের দিকে মনে রাখতাম যে ডি আগে, সো ডি নিচে, আর এস পরে হয়, সো এস পরে হয়, এরকম করে মনে রাখতাম, অলরাইট? সো এরপরে আমরা আসি, আরেকটা জায়গায়, এখানে হলো সারপ্লাস। সারপ্লাস কোনটাকে বলবো? সো দেখেন যখন আমার সাপ্লাই বেড়ে যাচ্ছে সে সময় কিন্তু আমার ডিমান্ড, মানে যত ধরেন এই যে দেখেন কিউএস যখন ছিল এই সময় যে প্রাইসটা ছিল
কিউডি যখন ছিল তখন কিন্তু প্রাইসটা, সরি কিউএস যখন ছিল, আচ্ছা একটু ভুল হয়েছে, আমি এটা দাঁড়ান একটু মুছে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। সো যেটা বলছিলাম, সো যখন কিউএস এ ছিল, কিউএস যখন ছিল তখন কিন্তু আমরা দেখতে পারতেছি কি প্রাইসটা হিউজ হাই ছিল। কিন্তু যখন যদি আমরা ডিমান্ড মানে ডিমান্ড কার্ভটাকে চিন্তা করি, যখন কিউডি ছিল তখন কি হলো, আমাদের কিন্তু প্রাইসটা কমে গেছে। সো এখন কি হচ্ছে যে যখন আমার ডিমান্ড বাড়তেছে তখন প্রাইসটা কমে যাচ্ছে, যখন আমার সাপ্লাই বাড়তেছে তখন আমার প্রাইসটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ সাপ্লাই যখন বাড়তেছে এই অবস্থাকে আমি কি বলবো, সারপ্লাস। ঠিক আছে। আচ্ছা আরেকবার আমি আপনাদেরকে আরেকবার একটু বলে দেই, এই দুইটা অনেকে হয়তো এলোমেলো করে ফেলবেন, সো আমি আরেকবার বলে দিচ্ছি। যদি আমরা সাপ্লাই ডিমান্ড কার্ভ পরে আবার পড়বো, বাট হয়তো এই যে সারপ্লাসটা আপনারা এইভাবে আরো পাবেন না। সো এটা একটু বলে দিচ্ছি, আর এটা আপনাদের এক্সামেও আসতে পারে সিটি ওয়ানে। সো অনেকে হয়তো ভুল করতে পারেন, সো আমি আবার বলে দিচ্ছি সারপ্লাস আর শর্টেজেরটা। ঠিক আছে। সো দেখেন, যখন আমি শর্টেজের কথা বলতেছি তখন আমি এটাকে হিসাব করতেছি ডিমান্ড কার্ভের সাথে। ঠিক আছে, ডিমান্ড কার্ভের সাথে হিসাব করতেছি। ওকে, সবসময় ডিমান্ড কার্ভের সাথে হিসাব করতে। দেখি আমরা এবার কিউ ওয়ান যখন ছিল তখন কিন্তু প্রাইস ছিল কম, যখন কিউ টু হয়েছে তখন প্রাইস দেখেন সেম ছিল। হ্যাঁ, বাট যখন কিউ থ্রি হয়েছে, মানে যখন ইকুইভ্যালেন্ট পজিশনে গেছে তখন কিন্তু প্রাইসটা আবার বেড়ে গেছে। ঠিক আছে। সো তাহলে কিউ মানে আপনার যদি সাপ্লাইয়ের পরিমাণটা, আচ্ছা হ্যাঁ, আপনার আপনার যদি সাপ্লাইয়ের পরিমাণের চেয়ে ডিমান্ডের পরিমাণটা বেশি হয়ে যায় তখন কি হবে, শর্টেজ হবে। ঠিক আছে। আর যদি আপনার সাপ্লাইয়ের পরিমাণটা বেশি হয়ে যায় ডিমান্ডের চেয়ে তখন কি হবে, সারপ্লাস হবে। সো যদি আপনারা একটু মনে রাখতে কষ্ট হয়, কষ্ট করে এই জিনিসটা মনে রাখেন যে এস ছোট হইলে শর্টেজ, এস বড় হইলে সারপ্লাস। দেখেন আরো সহজে বলি কিভাবে মনে রাখবেন। এই যে কিউএস মানে এস দিয়েই কিন্তু শর্টেজ, এস দিয়েই কিন্তু সারপ্লাস। ঠিক আছে। সো সারপ্লাস কখন হবে, যখন এসটা সারপ্লাস মানে কি বড়, তার মানে কি এসটা বড়, এস মানে কি মানে সাপ্লাই, সো সাপ্লাই বেশি। ওকে, সো এইভাবে মনে রাখতে পারেন। আমি এভাবে মনে রাখতাম যে সারপ্লাস, যেহেতু সারপ্লাস মানে কি প্লাস বেশি, তার মানে এসটা হবে এখানে বেশি। শর্টেজ মানে কি কম, সো এসটা হবে এখানে কম। এস মানে কি, এস মানে সাপ্লাই। ঠিক আছে। সো ইজিলি মনে রাখতে পারবেন, তাহলে এত গ্রাফ দিয়ে মনে রাখার দরকার নাই। ঠিক আছে। সো এখানে যেমন আর একটা গ্রাফ আঁকা ছিল আপনাদের সুবিধার জন্য। সো আপনারা চাইলে এই গ্রাফটাকে আইডিয়াল মানতে পারেন, এটা একদম আইডিয়াল একটা গ্রাফ আঁকা আছে। সো এই আর কি, এটাকে দেখতে পারেন, এখানেও ওই সারপ্লাসটাকে একবার এক্সপ্লেন করা হয়েছে প্রাইস প্রাইস ফ্লোর থেকে। সো এই আর কি, এখানে মূলত দুইটা গ্রাফটা ইম্পর্টেন্ট, ওই যে সাপ্লাই এর গ্রাফটা যেটা আমরা দেখালাম, আর হলো গিয়া ডিমান্ডের গ্রাফটা। ঠিক আছে। সো এরপরে আরো তিনটা রুলস আছে। সো 8 নম্বর যে রুলসটা এখানে বলা হয়েছে যে কান্ট্রির স্ট্যান্ডার্ড লিভিং ডিপেন্ড করে অ্যাবিলিটি অফ প্রোডাক্ট অ্যান্ড গুডের প্রোডাকশন অ্যাবিলিটির উপরে। ঠিক আছে। আচ্ছা এরপরে বলছে প্রাইস রাইজ when গভর্নমেন্ট প্রিন্টস টু মাচ মানি। এটা তো আমরা সবাই জানি, শুধু এটি নিয়ে একটা পরবর্তীতে ক্লাসে থাকবে। আমি জানি না বারবার কেন ক স আর ছ এলোমেলো করে ফেলতেছি, মেবি এত রাতে ক্লাস দিচ্ছি তাই জন্য, আই ডোন্ট নো। ঠিক আছে। সো যখন আমরা অনেক বেশি টাকা প্রিন্ট করি সে সময় কি হয়, সে সময় কিন্তু ইনফ্লেশন দেখা যায়। কেন ইনফ্লেশন দেখা যায়, কারণ আপনি যখন অনেক টাকা প্রিন্ট করবেন তখন কিন্তু সবার হাতে টাকা থাকবে। সবার হাতে যখন টাকা থাকবে তখন কি হবে, যে ধরেন সবাই দাম দাম আরো বেড়ে যাবে। দাম যদি আরো বেড়ে যায় তাহলে কি হবে, আবার কিন্তু ইনফ্লেশন ক্রিয়েট হচ্ছে। মানে ধরেন এখন আপনার ধরেন আমার কাছে এই প্লেনটা আছে। ঠিক আছে। এই প্লেনটা ধরেন আমি কিনলাম, এখন কিনলাম 100 টাকা দিয়ে। ওকে, এই প্লেনটা আমি কিনলাম 100 টাকা দিয়ে। এখন ধরেন এই প্লেনটা আমাকে যে বিক্রি করতেছে, তখন ও আমাকে বিক্রি করতেছে, আমি ওর থেকে কিনলাম 100 টাকা দিয়ে। এখন ওর কাছে ধরি আরো 100 টাকা চলে আসে, তখন কি ওরা এটা 100 টাকা দিয়ে বিক্রি করবে? অফকোর্স না, ওইটার দাম বাড়াই ফেলবে। ও আমাকে তখন বলবে যে তুমি 200 টাকা দাও, তাহলে আমি এটা 200 টাকা দিয়ে তোমার কাছে বিক্রি করবো। সো আমার কাছেও তো 100 টাকা বেশি আসলো না ওর মতো। সো আমিও ওর কাছ থেকে কি করবো, সেই 100 টাকা বেশিতেই কিন্তু এই জিনিসটা নিচ্ছি। সো তাহলে কি হলো, সেম সেম জিনিস হলো, কোনো সলিউশন হলো না। এই জন্য কিন্তু গভর্নমেন্ট চাইলেই এক্সট্রা টাকা প্রিন্ট করতে পারে না, কারণ এক্সট্রা টাকা প্রিন্ট করলে কিন্তু আবার সেই ইনফ্লেশন দেখা যাবে। ঠিক আছে। ওকে, সো এরপর বলছি সোসাইটি ফেস শর্ট টার্ম ট্রেড অফ বিটুইন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। এইখানে আবার একটা জিনিস আছে যে ফিলিপস কার্ভ। আচ্ছা এখানে কি হচ্ছে, শর্ট টার্ম। শর্ট টার্ম বলছে যে এমন একটা কিছু, মানে এমন একটা কিছু করা যাবে না, এমন একটা কিছু যেটাকে রিপ্লেস করা যাবে না। হ্যাঁ, যেভাবে শুরু করছি
ওইভাবেই শেষ করতে হবে, ঠিক আছে? আর লং রান কোনটাকে বলবো, লং রানের মধ্যে কিছু কনস্ট্যান্ট না, ঠিক আছে? লং রানের মধ্যে কিন্তু কিছু কনস্ট্যান্ট না, কিন্তু শর্ট রানের ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট জিনিসপত্র থাকবে। আচ্ছা, তো এখানে বলছি ইনফ্লেশন হবে। ইনফ্লেশন কেন হবে আমরা এমএচ অলরেডি পড়ছি। অ্যান্ড আনএমপ্লয়মেন্টের জিনিসটা, এখানে একটা ছোট্ট জিনিস আছে, এটা একটু খেয়াল রাখেন। ফ্লিপস কার্ভের একটা ছোট্ট কথা আছে, শুধু ফ্লিপস কার্ভ আপনাদের লাগবে না, এটা আপনাদের আসে না। সো জাস্ট আহ, এটা কি বলবো, এই পাতটা মনে রাখেন যে ইনফ্লেশন রেট যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে কি হবে, যে মানুষ বেশি করে লোন নিবে, মানে লোনের পরিমাণটা কমে যাবে, কারণ সবার হাতে কিন্তু টাকা চলে আসবে, সো লোনের পরিমাণটা কমে যাবে। লোনের পরিমাণ কমে যাওয়ার ফলে কি হবে বলেন, ইনভেস্টমেন্ট কমে যাবে, কারণ মানুষের হাতে টাকা থাকবে না, সো মানুষ ইনভেস্ট করবে না। ফলে কি হবে, নিউ জব সেক্টর কিন্তু কমে যাবে। তো কমে গেলে কি হবে, আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে। এটা কিন্তু আপনি রিয়ালিটিতে চিন্তা করবেন যে কি হয় বলেন, যে ইনফ্লেশন রেট যদি কমে যায় তখন কি হতে পারে বলেন, মানুষ লোন বেশি নেবে। লোন বেশি নিলে কি হবে, ইনভেস্টমেন্ট বেশি হবে। ইনভেস্টমেন্ট বেশি হলে কি হবে, জব সেক্টর বেড়ে যাবে। জব সেক্টর বেশি বেড়ে গেলে কি হবে, আনএমপ্লয়মেন্ট কম হবে। সো এক্ষেত্রে আমরা কিন্তু দেখতেছি যে ইনফ্লেশন রেট যদি কমায় দেয় সেক্ষেত্রে কিন্তু আনএমপ্লয়মেন্টও কমে যাচ্ছে, আর ইনফ্লেশন রেট যদি বাড়ায় দেয় সেক্ষেত্রে কিন্তু আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে। সো দ্যাটস আ ফান থিং, মানে ইকোনমিক্স অ্যাকচুয়ালি ফান লাইক দ্যাট। আপনি যদি একটু বুঝে বুঝে পড়েন আপনি ফিল করতে পারবেন যে এটা কত মজার একটা জিনিস, ঠিক আছে? সো একদম রিয়েল লাইফ এক্সাম্পল, যে এটা একটা রিয়েল কথা না, যে ইনফ্লেশন রেট বাড়লে কি হবে, মানুষের হাতে টাকা বেড়ে যাবে, মানুষ লোন নেবে না, মানুষ লোন নিলে ইনভেস্ট করবে না, ইনভেস্ট না করলে নিউ জব সেক্টর ক্রিয়েট হবে না। ইটস লাইক এটা ডে টু ডে লাইফের কথা, মানে এটা এটা আসলে এমন না যে একটা রকেট সায়েন্স টাইপের কিছু, ঠিক আছে? ইটস এ ইজি থিং, জাস্ট ফিল করতে হবে, পড়তে হবে, ডান। এই যে ফ্লিক্স কার্ভের একটা ছবি, সো এটা আপনাদের লাগবে না, এটা আসে না, ঠিক আছে? সো এরপরে হলো গিয়া আমাদের কোর্সের কথা, যে আপনারা যদি এরপরেও কোর্সগুলো আসলে দেখতে চান, আই থিঙ্ক এটা আমাদের লাস্ট ক্লাস যেটার মধ্যে আমরা ফ্রিতে দিচ্ছি, এরপরে এগুলো হয়তো প্রিমিয়ামের মধ্যে চলে আসবে। সো আপনারা যদি আসলেই মানে একটা ইনশিওর করতে চান, সো আপনাদেরকে আমাদের কোর্সে এনরোলমেন্ট করার জন্য আমি উৎসাহিত করবো অফকোর্স। সো এছাড়াও ফ্রি ম্যাটেরিয়ালস তো আমরা দিচ্ছি, বাট আই থিঙ্ক যে আপনাদের উচিত কোর্সে এনরোলমেন্ট করা, কারণ আমি আপনাদেরকে এইটুকু গ্যারান্টি দিতে পারবো যে আপনারা যদি আমার ক্লাসগুলো ঠিকমতো করেন অ্যান্ড আমার সাথে যদি থাকেন, আমরা যদি একসাথে থাকি, সো আমরা একদম ফিনিশিংয়ে যাই, অফকোর্স ফর শিওর আমরা একটা নিয়ে আসতে পারবো ইকোনমিক্সে। এইটা আপনি আমার উপর এই ফেথটা রাখতে পারেন, ঠিক আছে? আমার কিন্তু ইকোনমিক্সের মার্কস অনেক বেটার, লাইক আমার টোটাল মার্কসের চেয়ে মাত্র 2 না 3 মার্ক, না 2 মার্ক না 1 মার্ক কম পেয়েছি টোটাল মার্কসের চেয়ে। অফকোর্স ছিল। সো দ্যাট ইজ আ ভেরি গুড রেজাল্ট, মানে আমার সবগুলো সিটিতে ফুল মার্কস ছিল, আমার মিডে ফুল মার্কস ছিল, ফাইনালি আমি 1 কম পেয়েছিলাম। সো মানে ইকোনমিক্সে পাওয়া ইজ আ ভেরি ইজি থিং, একদম ম্যাথের মতো একটা জিনিস। ম্যাথের মতো আপনি যে ম্যাথ করে আসবেন, গ্রাফেকে আসবেন, ডান। গ্রাফ, এই যে আজকে যে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করলাম, এই গ্রাফগুলোর আরও বিস্তারিত আলোচনা আছে, এই গ্রাফগুলো আপনাকে আঁকতে হবে, ক্যালকুলেশন করতে হবে। সো এইসব কিছু নিয়ে আমরা পড়বো, আস্তে আস্তে পড়বো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে। অ্যান্ড আই হোপ আজকের যে ক্লাসটা, এইটা দিয়ে আপনাদের সিটি ওয়ানটা কভার হয়ে যাবে। সো এরপরে আপনারা যান, ঈদের বন্ধটা কাটে আসেন, মজা করেন। বাট আমি প্রিফার করবো যে ঈদের বন্ধের মধ্যে আপনারা আপনাদের পড়াটাকে ম্যাক্সিমাইজ করে এগিয়ে রাখার ট্রাই করবেন, আই হোপ। সো এই পর্যন্তই আজকে। অ্যান্ড আপনারা যদি আমাদের কোর্সটা কিনতে চান, অফকোর্স আপনাদেরকে অস্তিত্ব.com-এ যেতে হবে, অথবা আমি ডিসক্রিপশনে কোর্স লিঙ্ক দিয়ে রাখছি, সো ওখান থেকে এনরোল করতে পারেন। সো আমি আপনার কাছে দুটো জিনিস আশা করবো। ফার্স্ট অফ অল, আপনারা সবাই যারা এনরোল করবেন, যারা এনরোল করবেন না, সবাই হোয়াটসঅ্যাপ থ্রেডের মধ্যে চলে আসার ট্রাই করবেন, কারণ হোয়াটসঅ্যাপ থ্রেডে আমি ক্লাসগুলো পাবলিশ হলে বা আপডেটগুলো ওইখানে দিয়ে দিব যে এই দিনে দিন ক্লাস আসতেছে। সো যাতে আপনারাও আপনাদের সাথে কোলাবরেট করতে পারেন, যে আপনাদের সিটির টপিক কি, এটা ওইটা এইসব নিয়ে কথা বলতে পারি আমরা। অ্যান্ড এটার পাশাপাশি আপনি যদি কোর্স কিনতে চান, সো অস্তিত্ব.com-এ গিয়ে আপনাকে জাস্ট কোর্সে এনরোলমেন্ট করতে হবে, ঠিক আছে? সো এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আশা করি আপনারা সবাই, আমাদের আরও অনেকবার দেখা হবে। অ্যান্ড আপনারা সবাই সিটি ওয়ানটা ভালো মতো দিবেন। সিটি ওয়ানে আপনারা সবাই 10-এ 10 পান, এটা আমি আশা করি। খুব ভালো একটা সিটি হোক। অ্যান্ড ইকোনমিক্স খুবই সহজ একটা কোর্স, কোনো সমস্যা নেই। আই হোপ আপনারা সবাই এটা অনেক ভালো করতে পারবেন। অ্যান্ড অস্তিত্বে আমার
ওসিদের মধ্যে এনরোল করলে, সরি, ওসিদের মধ্যে আপনারা এন্টার করলে, সো আপনারা হলো ওখান থেকে আমার ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন, অ্যান্ড আমার কানেকশনস লিঙ্কগুলো ওখান থেকে পেয়ে যাবেন। এছাড়া আমার ফেসবুকে দেখতে পারেন, ফেসবুকে গিয়ে আমার নাম যেটা মুমতাহিনা রহমান টুসি এটা লিখলেই হবে, আমার ফেসবুক আইডি চলে আসবে। বাট খুব লেস আসলে আমি ফেসবুকে থাকি। আপনাদের যে কোনো সমস্যায় হোয়াটসঅ্যাপে আমাকে সবসময় পাবেন, অ্যান্ড ট্রাই করবেন আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করতে, বিকজ হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা 24/7 পাবেন ইনশাল্লাহ। অ্যান্ড হ্যাঁ, এই আর কি। সো আই হোপ আপনারা সবাই ভালো মতো সিটি দিবেন, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাদের সাথে কোলাবরেট করবো। অ্যান্ড কারো যদি সিটিতে এইটার চেয়ে বেশি টপিক থাকে সেটাও আমাকে জানাবেন, আমি ওইটাও আপনাদেরকে কোলাবরেট করে দিব। সো আই হোপ সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে। অ্যান্ড অফকোর্স কোর্সে এনরোল করতে হবে কিন্তু।